আমার স্বামী মারা যাওয়ার পর আমার ভাতিজা আর আমার মধ্যে যা হতো তা শুনলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমার ভাতিজা আমাকে বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আমার নাম রাশিদা খানম। আমার বয়স যখন মাত্র ৩৯, তখন আমার স্বামী রিহাবউদ্দিন আমাকে আর আমাদের ২ সন্তান সাজিদ ও সীমাকে ছেড়ে পরপারে পাড়ি জমান। আকাশ ভেঙে পড়েছিল আমার মাথায়। রিহাব শুধু আমার স্বামী ছিলেন না, ছিলেন আমার বন্ধু, আমার পরামর্শদাতা, আমার সব বিপদের ঢাল। তার অকাল প্রয়াণে আমি যেন অথৈ সাগরে ভাসমান এক খড়কুটো হয়ে গেলাম। সংসারের হাল কখন থেকেই আমার কাঁধে। ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি আর দ্বিতীয় কোনো সিদ্ধান্তের কথা ভাবিনি। সমাজের শত বাঁকা দৃষ্টি, আত্মীয় স্বজনের নানা কটু কথা, সবকিছু আমি দাঁতে দাঁত চেপে সহ্য করেছি। আমার একমাত্র লক্ষ্য ছিল রিহাবের আমানত, তার ২ সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। এই একাকিত্বের লড়াইয়ে আমি নিজেকে ইস্পাত কঠিন করে তুলেছিলাম। ছেলেমেয়েদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ, সংসারের যাবতীয় খরচ সবকিছু সামলাতে গিয়ে আমি নিজের দিকে তাকানোর ফুরসতটুকুও পাইনি। দিনগুলো কেটে যাচ্ছিল সংগ্রাম আর ছেলেমেয়েদের হাসি মুখ দেখার প্রচেষ্টায়। কিন্তু রাতগুলো ছিল বড় ভয়ঙ্কর। যখন সাজিদ আর সীমা ঘুমিয়ে পড়ত, আমার একাকিত্ব আমাকে গ্রাস করত। মনে হতো এই বিশাল পৃথিবীতে আমার দুঃখ বোঝার মতো, আমার দুটো কথা শোনার মতো কেউ নেই। রিহাবের ছবিটার দিকে তাকিয়ে কত রাত যে নীরবে চোখে জল ফেলেছি তার কোনো হিসাব নেই। আমি বুঝতে পারছিলাম আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ছি। কিন্তু এই পরিস্থিতি যে আমার জন্য কত বড় পরীক্ষা নিয়ে অপেক্ষা করছিল তা আমি তখনও জানতাম না। এই সময়ই আমার জীবনে এক নতুন চরিত্রের আবির্ভাব হয়, আমার ভাতিজা আয়ান। আয়ান আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে। সে শহরে থাকত, পড়াশোনা করত। রিহাবের মৃত্যুর খবর পেয়ে সে ছুটে এসেছিল। দাফন কাফনের সব কাজে সামনে থেকে অংশ নিয়েছিল। তখন তার বয়স হয়তো ২২ বা ২৩। দেখতে সুদর্শন, কথাবার্তায় ভীষণ চটপটে আর বিনয়ী। তার ব্যবহার সেদিন আমার শোকসন্তপ্ত মনেও কিছুটা স্বস্তির প্রলেপ দিয়েছিল। সে আমাকে বারবার বলছিল, চাচি, ভেঙে পড়ো না, চাচা নেই তো কি হয়েছে, আমি তো আছি। প্রথম প্রথম আমি বিষয়টাকে আর ১০টা আত্মীয়ের মতোই সাময়িক সান্ত্বনা হিসেবেই নিয়েছিলাম। কিন্তু আয়ান যেন তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করল। সে নিয়মিত আমাদের খোঁজ খবর নিত। প্রতি সপ্তাহান্তে শহর থেকে গ্রামে ছুটে আসত শুধু আমাদের দেখতে। সাজিদা সীমার জন্য চকলেট, খেলনা নিয়ে আসত। আমার সংসারের ছোটখাটো কাজ, যেমন ব্যাংকের বিল দেওয়া, বাজার করে আনা, এগুলো সে নিজ থেকেই করতে চাইত। তার এই যত্ন আর আন্তরিকতা আমার পাথর হয়ে যাওয়া মনে যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল। আমি বিধবা হওয়ার পর থেকে অনেক নিকটাত্মীয়কেও দূরে সরে যেতে দেখেছি। স্বার্থের এই দুনিয়ায় এমন নিঃস্বার্থ পরোপকার আমি আশা করিনি। আয়ানের এই নিয়মিত আসা যাওয়া, আমার প্রতি তার এই বিশেষ খেয়াল রাখা প্রথম দিকে আমার কাছে আশীর্বাদের মতোই মনে হয়েছিল। আমি ভাবতাম, যাক, রক্তের সম্পর্ক এখনো হয়তো পুরোপুরি শেষ হয়ে যায়নি। রিহাবের ভাইয়ের ছেলে হিসেবে সে হয়তো তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করছে। তার এই ব্যবহারে আমি এক ধরনের মানসিক অবলম্বন খুঁজে পেতে শুরু করেছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় লক্ষ্য করতে শুরু করি, যা আমার মনে এক সূক্ষ্ম অস্বস্তির জন্ম দেয়। আয়ান যখন আমার সাথে কথা বলতো, তার দৃষ্টি থাকতো আমার চোখের দিকে। কিন্তু সেই দৃষ্টিতে ঠিক কী থাকতো তা আমি স্পষ্ট বুঝতে পারতাম না। সেই দৃষ্টিতে কি শুধুই সহমর্মিতা ছিল, নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য ছিল? সে প্রায়ই বলতো, চাচি, তোমার কোনো কষ্ট হলে আমাকে সবার আগে বলবে, আমি তোমার সব দুঃখের ভার নিতে চাই। এই কথাগুলোর মধ্যে যে এমন এক অদেখা রহস্য লুকিয়েছিল, তা যদি আমি সেদিন বুঝতে পারতাম। তার এই বিশেষ যত্ন আমার ২ সন্তান সাজিদ আর সীমাও লক্ষ্য করছিল। তারা আয়ন মামাকে পছন্দ করত, কারণ সে তাদের জন্য উপহার আনত। কিন্তু আমি মা, আমার মন বলছিল, আয়নের এই ঘন ঘন আসা যাওয়ার পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু কি সেই উদ্দেশ্য? আমি আমার মনকে বোঝাতাম, হয়তো আমিই ভুল ভাবছি।
একজন বিধবা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি হয়তো আমার মনেও সন্দেহের বীজ বুনে দিয়েছে। আমি আয়ানের সরল যত্নকে অবিশ্বাস করতে চাইনি, কিন্তু আমার ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার সতর্ক করত। দিন যত যাচ্ছিল, আয়ান আমাদের পরিবারের সাথে তত বেশি মিশে যাচ্ছিল। সে এখন শুধু সপ্তাহান্তে নয়, যখন তখন চলে আসতো। কখনো বলতো, শহর থেকে এদিকে এসেছিলাম একটা কাজে, ভাবলাম তোমাদের দেখে যাই। আবার কখনো বলতো, চাচি, তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। তার এই আবদারগুলো আমার ভালোই লাগতো। রিহাবের মৃত্যুর পর থেকে আমার বাড়িতে এমন করে কেউ অধিকার নিয়ে কিছু চাইতো না। আমার নিষ্প্রাণ সংসারে আয়ানের এই উপস্থিতি যেন এক পশলা দক্ষিণা বাতাসের মতো ছিল। সে আমার সন্তানদের সাথে দারুণভাবে মিশে গিয়েছিল। সাজিদকে সে ক্রিকেট খেলা শেখাতো, সীমাকে ছবি আঁকতে সাহায্য করত। আমি দেখতাম আমার সন্তানরা তাদের বাবার অভাবটা আয়ানের সান্নিধ্যে এসে কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করছে। এই দৃশ্য আমার মাতৃহৃদয়কে শান্ত করত। আমি ভাবতাম, আয়ান হয়তো সত্যি একটা ভালো ছেলে। সে হয়তো আমাদের এই ভেঙে পড়া সংসারটাকে আবার জোড়া লাগাতে সাহায্য করছে। আমি তার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠছিলাম। কিন্তু আমার এই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। আমি লক্ষ্য করলাম, আয়ান শুধু আমার বা আমার সন্তানদের ভালো মন্দের খোঁজ নিয়েই সন্তুষ্ট নয়। সে ধীরে ধীরে আমার ব্যক্তিগত এবং আর্থিক বিষয়েও আগ্রহ দেখাতে শুরু করেছে। প্রথম প্রথম সে খুব সাধারণভাবেই জিজ্ঞেস করত, চাচি, সংসার চালাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? চাচার পেনশনের টাকাটা ঠিকমতো পাও? আমি সরলমণি তাকে সব খুলে বলতাম। কোথায় আমার কতটুকু জমি আছে, ব্যাংকে রিহাব আমার জন্য কত টাকা রেখে গেছে, সব কিছুই। আয়ান খুব মন দিয়ে আমার কথাগুলো শুনত। শোনার পর সে গভীর সহানুভূতির সাথে বলতো, চাচি, তুমি একদম চিন্তা করো না। এই টাকা পয়সার হিসেব তুমি একা সামলাতে পারবে না। দুনিয়াদারি বড় কঠিন জায়গা, মানুষ তোমাকে ঠকিয়ে খাবে। আমি তো আছি, আমি তোমাকে সব ব্যাপারে সাহায্য করব। তার এই কথাগুলো আমার মনে এক নতুন দ্বিধার জন্ম দিল। আমি কি তাকে এতটা বিশ্বাস করতে পারি? সে কি সত্যিই আমার ভালো চায়, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ধীরে ধীরে আয়ানের আচরণের এক অদ্ভুত দিক আমার চোখে পড়তে লাগল। সে যখন আমার সাথে কথা বলতো, বিশেষ করে যখন আমরা একান্তে থাকতাম, তখন তার গলার স্বর কেমন যেন বদলে যেত। তার দৃষ্টি আমার মুখের ওপর এমনভাবে স্থির হয়ে থাকত, যা আমাকে অস্বস্তিকর করে তুলত। সে আমার সন্তানদের আড়ালে আমাকে এমন সব কথা বলতো, যার পেছনের উদ্দেশ্য আমি পুরোপুরি বুঝেও যেন বিশ্বাস করতে চাইতাম না। যেমন সে বলতো, চাচি, তোমার জীবনটা তো এভাবে স্থবির হয়ে যাবার জন্য নয়, তোমাকে আরও সক্রিয় থাকতে হবে। এই ধরনের কথা শুনে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠত। আমি তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে ফেলতাম। কিন্তু আয়ান যেন নাছোড়বান্দা। সে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করত যে সে আমার একাকিত্বটা খুব ভালো বোঝে। সে বলতো, আমি জানি চাচি, তোমার কতটা কষ্ট হয়, কিন্তু আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার সব কষ্ট লাঘব করার চেষ্টা করব। তার এই বিশেষ আবেগপ্রবণ কথাগুলো আমার মনে সন্দেহের পাশাপাশি এক অজানা ভয়ও তৈরি করছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আয়ান একদিকে আমার সংসারের অনেক বড় ভরসা হয়ে উঠেছে, অন্যদিকে তার কিছু আচরণ আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। আমি যদি তাকে এড়িয়ে চলতে শুরু করি, তাহলে আমার সন্তানদের ওপর তার কি প্রভাব পড়বে? তারা কি তাদের প্রিয় আয়ান ভাইয়াকে ভুল বুঝবে? আবার যদি আমি তাকে আগের মতোই প্রশ্রয় দিতে থাকি, তাহলে সে হয়তো এমন কোনো অন্যায় আবদার করে বসবে, যা আমার জন্য, আমার পরিবারের জন্য চূড়ান্ত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আমি এক অদ্ভুত জালে আটকা পড়ে যাচ্ছিলাম। আয়ানের দৃষ্টি, যা একসময় আমার কাছে সান্ত্বনার মনে হতো, তা এখন আমার কাছে এক দুর্বোধ্য রহস্যের মতো লাগছিল। আমি সেই দৃষ্টির ভাষা পড়তে পারছিলাম না, কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে এই দৃষ্টির আড়ালে এমন কিছু একটা আছে যা আমার কল্পনারও অতীত। আমি এক উভয় সংকটে পড়ে গিয়েছিলাম। না পারছিলাম আয়ানকে পুরোপুরি বিশ্বাস করতে, না পারছিলাম তাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিতে। আয়ানের আচরণ দিন দিন আরও বেশি রহস্যময় হয়ে উঠছিল। সে এখন আমার পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নিজেকে জড়িয়ে ফেলছিল। যেমন একদিন সে হঠাৎ করেই প্রস্তাব দিল, চাচি, সাজিদের তো সামনে এসএসসি, গ্রামের স্কুলে আর কতদিন পড়বে,
ওকে বরং আমার সাথে শহরে পাঠিয়ে দাও, ভালো কোনো কোচিংয়ে ভর্তি করে দেব, আমার বাসা থেকেই পড়াশোনা করবে। এই প্রস্তাবটা আপাতদৃষ্টিতে খুবই ভালো ছিল, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি সাজিদকে চোখের আড়াল করতে চাইছিলাম না। আমি যখন তাকে বললাম, আয়ান, সাজিদকে ছাড়া আমি কিভাবে থাকব, আর শহরের খরচও তো অনেক, তখন সে অদ্ভুতভাবে হাসল, বলল, চাচি, তুমি খরচের চিন্তা কেন করছো? আমি তো আছি, আর সাজিদ বড় হচ্ছে, ওর এখন তোমার আঁচলের নিচে থাকার বয়স নেই, ওকে দুনিয়া চিনতে দাও। তার এই কথায় অধিকারের সুরটা আমার কানে বড্ড লাগল। আমার ছেলেকে নিয়ে সে এমনভাবে কথা বলছিল যেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার, আমার নয়। আরেক দিনের ঘটনা, আমাদের বাড়ির পাশে রিহাবের কেনা একখণ্ড জমি ছিল। সেখানের গাছপালাগুলোর দেখভালের জন্য আমি একজন পুরনো লোককে রেখেছিলাম। আয়ান একদিন আমাকে বলল, চাচি, ওই লোকটা ঠিকমতো কাজ করে না, ও জমি থেকে ফল ফসল চুরি করে, ওকে বাদ দিয়ে দাও। আমি অবাক হয়ে বললাম, সে কি? ও তো অনেক পুরনো লোক, রিহাবের আমল থেকে আছে। আয়ান আমার কথায় কান্না দিয়ে বলল, চাচি, তুমি বড্ড সরল। এই সরলতার সুযোগ নিয়েই মানুষ তোমাকে ঠকাচ্ছে। আমি কালকেই আমার চেনা একজনকে পাঠিয়ে দেব, ওই সব কিছুর দায়িত্ব নেবে। আমি তার এই বাড়াবাড়িতে কিছুটা বিরক্ত হলাম, কিন্তু লোকজনের সামনে তাকে কিছু বলতেও পারছিলাম না। সে এমন একটা ভাব দেখাতো যেন এই পরিবারের সব দায়িত্ব তারই। প্রতিবেশীরাও বিষয়টা লক্ষ্য করতে শুরু করেছিল। কেউ কেউ আমার পেছনে বলা বলি শুরু করলো, রাশিদা ভাবির তো সাহায্যকারী পেয়েছে, এমন ভাতিজা পেয়েছে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এই কথাগুলো আমার কানে বিষের মতো বিঁধত। আমি জানতাম মানুষ এটাকে সহজভাবে নিচ্ছে না। আয়ান শুধু আমার আর্থিক আর পারিবারিক বিষয়ই নয়, সে আমার ব্যক্তিগত চলাফেরার ওপরও যেন একটা অদৃশ্য নজরদারি বসিয়েছিল। আমি কার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি, সব কিছুতেই তার কৌতূহল। একদিন আমি আমার এক পুরনো স্কুল বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। ফিরে আসতেই আয়ান জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে চাচি? আমাকে বলে গেলে না তো? তার প্রশ্নে আমি চমকে উঠলাম। আমি কোথায় যাব না যাব সেটার কৈফিয়ত আমি তাকে কেন দেব? আমি সেদিন কিছুটা কঠিন সুরেই তাকে বলেছিলাম, আয়ান, আমি কোথায় গিয়েছিলাম সেটা জরুরি নয়, আমার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার গলার স্বরের আকস্মিক পরিবর্তনে সেও কিছুটা থমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ চাচি, রাগ করছো কেন? আমি তো তোমার নিরাপত্তার জন্যই চিন্তা করছিলাম। তুমি একা একজন মানুষ, কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা জানা থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। তার এই নিরাপত্তার অজুহাত আমার কাছে আরও বেশি সন্দেহজনক মনে হলো। আমি বুঝতে পারছিলাম আয়ানের এই বিশেষ যত্ন আর খেয়াল রাখার পেছনে কোনো একটা গভীর উদ্দেশ্য কাজ করছে। সে ধীরে ধীরে আমার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। সে আমাকে আমার পুরনো আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের থেকে আলাদা করে ফেলতে চাইছে। সে চাইছে আমি যেন একমাত্র তার ওপরই নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু কেন সে আমার ওপর এতটা অধিকার কিসের জোরে প্রতিষ্ঠা করতে চাইছে? এই প্রশ্নগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। আয়ানের সেই রহস্যময় দৃষ্টি, তার অধিকার খাটানোর প্রবণতা, আমার সব বিষয়ে তার অযাচিত হস্তক্ষেপ, সব কিছু মিলিয়ে আমি এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি একা, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই সুযোগটাই কি আয়ান কাজে লাগাতে চাইছে? আমার মনে হচ্ছিল আমি এক জটিল পরিস্থিতির জালে জড়িয়ে পড়ছি, যেখান থেকে বের হওয়ার পথ আমার জানা নেই। আয়ানের এই রহস্যজনক আচরণের মধ্যেই আমি একটা নতুন বিষয় লক্ষ্য করলাম। সে প্রায় রিহাবের পুরনো কাগজপত্র, দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করত। একদিন আমি দুপুরে ঘরে ঢুকে দেখি আয়ান রিহাবের পুরনো লোহার সিন্দুকটা খোলার চেষ্টা করছে। আমাকে দেখেই সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আয়ান, তুমি এখানে কি করছো? সিন্দুকটা নিয়ে কিসের এত আগ্রহ তোমার? সে শুকনো হেসে জবাব দিল, না চাচি, তেমন কিছু না, দেখছিলাম চাচার পুরনো জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা, ওই পোকা ধরল নাকি। তার এই কৈফিয়ত আমার মোটেও বিশ্বাসযোগ্য মনে হলো না। রিহাবের এই সিন্দুকটায় আমাদের সব জমির দলিল, ব্যাংকের কাগজপত্র আর আমার সামান্য কিছু গয়নাগাটি রাখা থাকত। রিহাব বেঁচে থাকতে এই সিন্দুকের চাবি কখনো হাতছাড়া করত না। তার মৃত্যুর পর চাবিটা আমার কাছেই থাকত। আয়ান কি সেই চাবিটা খুঁজছিল? তার কিসের এত দরকার পড়ল ওই সিন্দুকের?
আমার মনে সন্দেহের কাঁটাটা আরও গভীর হয়ে বিঁধল। আয়ান এখন আমার সাথে কথা বলার সময় খুব সতর্ক থাকত। সে বুঝতে পারছিল যে আমি তাকে সন্দেহ করতে শুরু করেছি, তাই সে তার কৌশল পাল্টে ফেলল। সে আমার প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার ভান করতে লাগল। আমার সামান্য মাথা ধরলে সে ডাক্তার ডেকে আনত, আমার জন্য পথ্য তৈরি করত। সে আমাকে বোঝানোর চেষ্টা করত যে এই পৃথিবীতে সেই আমার একমাত্র আপনজন। সে বলতো, চাচি, আমি জানি তুমি আমাকে মাঝে মাঝে ভুল বোঝো, কিন্তু বিশ্বাস করো, আমি শুধু তোমার ভালোই চাই। তার এই মিষ্টি কথার লোক দেখানো যত্নের আড়ালে যে একটা গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে তা আমার মন বলছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি যদি এখন সবার সামনে আয়ানের বিরুদ্ধে মুখ খুলি, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। সবাই ভাববে আমি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি, অথবা ভালো ছেলের নামে অহেতুক বদনাম করছি। এই ভেবে আমি চুপ করে থাকতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম আয়ান আমার সন্তানদেরও আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে। সে সাজিদ আর সীমার সামনে আমাকে এমনভাবে উপস্থাপন করত যেন আমি কিছুই বুঝি না, আমি খুব সেকেলে। সে তাদের বোঝাতো, দেখো, তোমাদের মা একা মানুষ, উনি দুনিয়াদারি কি বোঝেন, তোমাদের ভবিষ্যতের জন্য যা ভালো সেটা আমিই ঠিক করব। আমার সন্তানরা ছোট, তারা আয়ানের এই কথার গভীরতা বুঝতে পারত না। তারা ভাবত আয়ান মামা হয়তো সত্যিই তাদের ভালো চায়। একদিন সীমা আমাকে এসে বলল, মা, আয়ান মামা বলছিল বাবা নাকি আমাদের জন্য অনেক টাকা রেখে গেছেন, সেই টাকা দিয়ে মামা আমাদের শহরে একটা বড় বাড়ি কিনে দেবে। সীমার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আয়ান তাহলে এত দূর পর্যন্ত গড়িয়েছে। সে আমার অবোধ সন্তানদের মনেও আকর্ষণীয় কথা বলতে শুরু করেছে। সে কি চাইছে আমার সন্তানদের আমার বিরুদ্ধে ব্যবহার করতে? আমি বুঝতে পারছিলাম সময় দ্রুত ফুরিয়ে আসছে, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আয়ানের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করলাম। আমি দেখতে চাইছিলাম সে ঠিক কী চায় আমার কাছে। সে কি আমার সম্পত্তি গ্রাস করতে চায়, নাকি তার উদ্দেশ্য আরও জটিল? আমি তার সাথে কথা বলার সময় এখন অনেক মেপে কথা বলতাম। আমার আর্থিক বিষয়গুলো আমি তার কাছ থেকে আড়াল করতে শুরু করলাম। আমি তাকে বুঝতে দিলাম না যে আমি তার আসল উদ্দেশ্যটা ধরে ফেলেছি। আমার এই নীরব প্রতিরোধ আয়ানকেও যেন আরও বেশি মুড়িয়া করে তুলছিল। সে বুঝতে পারছিল যে তার সূক্ষ্ম চেষ্টায় আমি সহজেই পা দিচ্ছি না। তার দৃষ্টি, যা একসময় রহস্যময় ছিল, তা এখন কেমন যেন তীব্র হয়ে উঠছিল। সে যখন আমার দিকে তাকাতো, আমার মনে হতো সে যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। তার সেই দৃষ্টিতে এখন আর কোনো সহমর্মিতা ছিল না, ছিল শুধু এক প্রচ্ছন্ন আগ্রহ আর অধৈর্য। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার কেবলই মনে হতো আয়ান হয়তো যে কোনো মুহূর্তে আমার বড় কোনো অসুবিধা তৈরি করে ফেলবে। সে হয়তো আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে, কিংবা আমার শেষ সম্বলটুকুও গ্রাস করবে। আমি রিহাবের ছবিটার দিকে তাকিয়ে কাঁদতাম আর বলতাম, তুমি কোথায় গেলে? দেখো, তোমার রেখে যাওয়া আমানত আমি কিভাবে রক্ষা করব? আমাকে একটা পথ দেখাও। আয়ান হয়তো বুঝতে পেরেছিল যে মিষ্টি কথায় আর কাজ হবে না। সে তার ধৈর্য হারিয়ে ফেলছিল। একদিন সে সরাসরি আমার কাছে কিছু জরুরি কাগজপত্র চাইল। সে বলল, চাচি, জমি ভাজনাগুলো সব বাকি পড়েছে, আর চাচার নামে যে ইন্স্যুরেন্সটা ছিল সেটার নমিনি তো তুমি। সেটার জন্য কিছু সই স্বাক্ষর লাগবে। কাগজপত্রগুলো আমাকে দাও, আমি সব ঠিক করে আনছি। তার কথা বলার ধরনটা ছিল আদেশের মতো, অনুরোধের মতো নয়। আমি তাকে শান্তভাবে বললাম, আয়ান, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সময় মতো সব করে নেব। আমার এই উত্তরে সে যেন বিরক্ত হয়ে উঠল। তার এতদিনের ভদ্রতার মুখোশটা যেন একসময় খসে পড়ল। সে তীক্ষ্ণ গলায় বলল, তুমি করবে? তুমি কি বোঝো এসবের? ওইসব জটিল কাজ তোমার দ্বারা হবে না। ভালাই ভালাই বলছি, কাগজপত্রগুলো আমাকে দাও, নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তারই কথায় আমি ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করলাম না। আমি বুঝতে পারছিলাম এটাই আসল আয়ান। এতদিন সে যা করেছে সব ছিল অভিনয়। আমি দৃঢ় গলায় বললাম, আয়ান, এটা আমার সংসার, এর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার। তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি এখন আসতে পারো। আমার এই রূপ সে হয়তো আশা করেনি। সে কিছুক্ষণ আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিন রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা।
আমি কোনো এক অজানা আশঙ্কায় ঘুমাতে পারছিলাম না। সাজিদ আর সীমা তখন গভীর ঘুমে। মাঝরাতে আমি রান্নাঘরে গিয়েছিলাম পানি খেতে। ফিরে আসার সময় আমি রিহাবের ঘরের, যে ঘরে এখন আমি থাকি, জানালার বাইরে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। ছায়ামূর্তিটা যেন কিছু একটা খুঁজছিল, হয়তো জানালার খিল খোলার চেষ্টা করছিল। আমি নিঃশব্দে দরজার কাছে গিয়ে উঁকি দিলাম। আবছা চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম লোকটা আর কেউ নয়, স্বয়ং আয়ান। সে হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, আর সে এই সুযোগে ঘরে ঢুকে সিন্ধুকের চাবি বা কাগজপত্রগুলো হাতিয়ে নেবে। আমার হাত পা ভয়ে কাঁপতে শুরু করল। আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করলে যদি সে আমার বা আমার সন্তানদের কোনো ক্ষতি করে বসে? আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি ভাবতেও পারছিলাম না, যাকে আমি এত বিশ্বাস করেছিলাম রিহাবের রক্তের সম্পর্কের ভাতিজা, সে এমন একটা ভুল কাজ করতে পারে। সে কি শুধুই চোর, নাকি তার উদ্দেশ্য আরও জটিল? সে কি আমাকে সরিয়ে দিয়ে আমার সব সম্পত্তি দখল করতে চায়? পরের দিন সকালে আয়ান আবার এলো, যেন কিছুই হয়নি। সে হাসি মুখে আমার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু আমি তার দিকে তাকাতে পারছিলাম না। আমার কেবলই গতরাতের সেই ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়ছিল। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু সে নাছোড়বান্দা। সে আমার কাছে এসে ফিসফিস করে বলল, চাচি, কাল রাতে তোমার ঘুম ভালো হয়নি, তাই না? মুখ চোখ কেমন ফোলা ফোলা লাগছে কেন? তার এই অদ্ভুত কথায় আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি বুঝতে পারলাম সে আমাকে ভয় দেখাচ্ছে। সে আমাকে বোঝাতে চাইছে যে সে যা খুশি তাই করতে পারে, আমার তাকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি এক গভীর বিপদের মধ্যে আছি। আমি আমার সন্তানদের নিয়ে কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? পুলিশকে বলবো? কিন্তু কি প্রমাণ আছে আমার কাছে? আমি ঠিক করলাম আমাকেই এর একটা বিহিত করতে হবে। আমি আর এই লোকটার কাছে দুর্বলতা প্রকাশ করব না। আমি আমার সন্তানদের রক্ষা করার জন্য, আমার স্বামীর আমানত রক্ষা করার জন্য যা করার তাই করব। আমি আয়ানের দিকে সরাসরি তাকালাম। আমার সেই দৃষ্টিতে হয়তো এমন কিছু ছিল যা সে আশা করেনি। সে কিছুটা থমকে গেল। আমি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আয়ান, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার গলার স্বরের দৃঢ়তা আয়ানকে কিছুটা হলেও বিচলিত করেছিল। সে হয়তো ভেবেছিল আমি তার কথায় ভয় পেয়ে তার কাছে নতি স্বীকার করব। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল যে আমি আর সেই সরল অসহায় রাশিদা নেই। সে তার ধান করা সহানুভূতির মুখোশটা আবার পরে নিয়ে বলল, বলো চাচি, কি কথা? আমি তো তোমার কথাই শুনছি। তোমার যে কোনো সমস্যায় আমার সমস্যা। আমি তাকে সরাসরি সিন্ধুকের প্রসঙ্গটা না তুলে অন্যভাবে বিষয়টা ধরার চেষ্টা করলাম। আমি বললাম, আয়ান, আমি ঠিক করেছি সাজিদ আর সীমার ভবিষ্যতের জন্য আমি কিছু টাকা আলাদা করে ফিক্সড ডিপোজিট করে রাখব। আর রিহাবের যে জমিটা আছে সেটাও আমি আমার 2 সন্তানের নামে সমান ভাগে লিখে দেওয়ার কথা ভাবছি। আমি দেখতে চাইছিলাম আমার এই কথায় তার প্রতিক্রিয়া কি হয়। আমার কথা শোনার সাথে সাথেই আয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, এত তার আর কি আছে চাচি? সাজিদ সীমা তো এখনও অনেক ছোট, আর তুমি এখনই সব ওদের নামে লিখে দিবে? তাহলে তোমার কি হবে? তোমার নিজের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমি তার চোখের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখতে পেলাম। আমি বললাম, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার যা আছে সবই তো আমার সন্তানদের জন্য। রিহাবও এটাই চাইতো। আমার এই কথায় আয়ান যেন তার আসল রূপটা আর ধরে রাখতে পারল না। সে জোরে বলল, এটা কি বলছো চাচি? তুমি এসব দলিলের কি বোঝো? আমি তোমাকে সাহায্য করতে চাইছি, আর তুমি আমার উপরই সন্দেহ করছো? রিহাব চাচা বেঁচে থাকতে আমাকে কথা দিয়েছিলেন তার বিজনেসে আমাকে পার্টনার করবেন, সেই হিসেবে এই সম্পত্তির উপর আমারও অধিকার আছে। তার এই কথায় আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিহাম এমন কথা তাকে কখনো বলতে পারে তা আমার বিশ্বাস হলো না। আমি শান্তভাবে বললাম, আয়ান, তোমার চাচা তোমাকে কি কথা দিয়েছিলেন তা আমি জানি না, কিন্তু তিনি তার সব সম্পত্তি আমার আর আমার সন্তানদের নামে লিখে দিয়ে গেছেন। সেখানে তোমার নামের কোনো উল্লেখ নেই। আর যদি তোমার সত্যি কোনো দাবি থাকে তাহলে তুমি আইনি পথেই এগোতে পারো। এভাবে আমার বাড়িতে এসে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি তাকে বুঝিয়ে দিলাম যে আমি তার আসল উদ্দেশ্যটা জেনে গেছি। আয়ান বুঝতে পারল যে তার মুখোশ খুলে গেছে। সে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আমাকে আইন দেখাচ্ছ?
এই সরলতার জন্যই চাচা তোমাকে এত বিশ্বাস করতেন, কিন্তু তুমি জানো না আমি কি করতে পারি। আমি যদি একবার মুখ খুলি তাহলে সমাজের লোক তোমাকে ভুল বুঝবে। আমি সবাইকে বলবো যে তুমি আমাকে সম্পত্তি দেখাশোনার কথা বলে ডেকে এনে এখন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তার এই ভুল অভিযোগে আমার মাথা ঘুরে গেল। আমি ভাবতেও পারিনি একটা মানুষ এতটা নিচে নামতে পারে। সে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, বেরিয়ে যাও আয়ান, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মতো এমন লোকের মুখ আমি আর দেখতে চাই না। আর যদি তুমি আমার বা আমার সন্তানদের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু পুলিশে যেতে বাধ্য হব। আয়ান আমার এই রূপে হতভম্ব হয়ে গেল। সে হয়তো শেষ চেষ্টা হিসেবে বলল, যাচ্ছ কোথায়? তোমার সিন্দুকের চাবিটা তো আমার কাছে। গতকাল রাতে ওটা আমি তোমার বালিশের নিচ থেকে নিয়েছি। এই বলে সে পকেট থেকে আমার সিন্দুকের চাবির গোছাটা বের করে দেখালো। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি গতকাল রাতে তার ছায়ামূর্তি দেখেছিলাম, কিন্তু সে যে এত সহজে চাবিটা হাতিয়ে নেবে তা আমি কল্পনাও করিনি। আমার এই ভয় পাওয়া চেহারা দেখে আয়ান উদাসীন হাসি হাসল। সে বলল, কি গো চাচি, এবার এখনো কি আমাকে পুলিশে দেবে, নাকি ভালোই ভালোই আমি যা চাই তা আমাকে দিয়ে দেবে? আমি বুঝতে পারলাম আমি এক জটিল ফাঁদে পা দিয়েছি। আমার স্বামী, আমার সন্তানদের শেষ সম্বলটুকু আজ এক লোভী লোকের হাতে চলে যেতে বসেছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আয়ান চাবির গোছাটা হাতে নিয়ে সিন্দুকের দিকে এগোতে লাগল। তার চোখে মুখে এক বিজয়ীর হাসি। সে ভাবছিল সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। আমি তখন সম্পূর্ণ স্তব্ধ। আমার মাথা কাজ করছিল না। আমার কেবলই মনে হচ্ছিল আমি আমার সন্তানদের কাছে হেরে গেলাম। আমি আমার স্বামীর আমানত রক্ষা করতে পারলাম না। আমার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। আমি অসহায়ভাবে তাকিয়ে রইলাম, আমার শেষ সম্বলটুকু হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে। আয়রন সিন্ধুকের সামনে গিয়ে বলল, চাচি তুমি কাঁদছ কেন? আমি তো তোমার ভালোই চাই। এই সম্পত্তি আমার হাতে থাকলে আরও বাড়বে। তুমি তো শুধু মাস শেষে খরচের টাকাটা পেলেই খুশি। সে সিন্ধুকে তালে চাবিটা ঢোকানোর চেষ্টা করল, কিন্তু চাবিটা যেন কোনোভাবেই ঘুরছিল না। সে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। তার মুখের বিজয়ীর হাসিটা ধীরে ধীরে উদ্বেগে পরিণত হচ্ছিল। সে আমার দিকে ফিরে কর্কশ গলায় বলল, তালাটা কি জ্যাম হয়ে গেছে, নাকি তুমি চাবিটা পাল্টে ফেলেছ? আমি কোনো জবাব দিলাম না। আমি নিজেও অবাক হয়েছিলাম। রিহাবের এই সিন্দুকের তালা তো এত সহজে জ্যাম হওয়ার কথা নয়। আয়ান আরও মসিয়া হয়ে চাবিটা ঘোরানোর চেষ্টা করতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে বুঝতে পারছিল কিছু একটা গণ্ডগোল আছে। হঠাৎ আমার মনে পড়ল রিহাবের একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে সবসময় দুটো চাবির গোছা রাখত, একটা আসল আরেকটা নকল। আসল চাবির গোছাটা সে সিন্দুকের ভেতরই একটা গোপন জায়গায় রাখত, আর নকলটা বাইরে ঝুলিয়ে রাখত, যেটা আমি ব্যবহার করতাম। সে আমাকে মজা করে বলতো, যদি কখনো চোর আসে সেই নকল চাবি নিয়েই খুশি থাকবে। আমার মনে পড়ল গতকাল রাতে আমি যখন আয়ানের ছায়ামূর্তি দেখেছিলাম, তখন ভয়ে আসল চাবির গোছাটা সিন্দুকের ভেতর থেকে বের করে আমার কাপড়ের ট্রাঙ্কের নিচে লুকিয়ে রেখেছিলাম, আর নকল চাবিটাই বালিশের নিচে রেখেছিলাম। এই কথাটা মনে পড়তেই আমার বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। আমি আমার চোখের জল মুছে ফেললাম। আমি আয়ানের দিকে তাকালাম, যে তখনও তালাটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। আমি শান্ত গলায় বললাম, আয়ান, ওটা দিয়ে খুলবে না। আমার কথাই সে চমকে আমার দিকে তাকালো। খুলবে না মানে? কেন খুলবে না? আমি বললাম, কারণ ওটা আসল চাবি নয়, ওটা নকল চাবির গোছা। আমার কথা শুনে আয়ানের মুখটা দেখার মতো হয়েছিল। সেজন্য আকাশ থেকে পড়ল। নকল? তাহলে আসল চাবি কোথায়? সে আমার দিকে এমনভাবে তেড়ে এলো যেন সে আমার উপর খুব রাগ দেখাবে। আমি ভয় না পেয়ে বললাম, আসল চাবি যেখানে থাকার সেখানেই আছে, কিন্তু সেটা তোমার নাগালের বাইরে। আয়ান রাগে ক্ষিপ্ত হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি আমার সাথে চালাকি করছো? আমি তোমাকে এত শহরে ছাড়ব না। আমি যদি এই সম্পত্তি না পাই তাহলে তোমাকেও এটা ভোগ করতে দেব না। সে সিন্দুকটা ভাঙার জন্য এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগল। আমি বুঝতে পারলাম সে এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে যে কোনো কিছুই করে ফেলতে পারে। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং বাইরে থেকে দরজার খিলটা আটকে দিলাম। আয়ান ঘরের ভেতর থেকে দরজা ধাক্কাতে লাগল আর জোরে জোরে অভিযোগ করতে লাগল। আমি সেই সুযোগে আমার 2 সন্তানকে নিয়ে চিৎকার করতে করতে প্রতিবেশীদের ডাকার জন্য উঠোনে ছুটে গেলাম। আমার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন দৌড়ে ছুটে এলো। আমি তাদের সব খুলে বললাম,
কিভাবে আয়ান আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমাকে সাহায্য করার নামে আমার সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করছিল, কিভাবে সে গত রাতে আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিল, আর আজ কিভাবে সে সিন্দুক ভাঙার জন্য আমাকে ভয় দেখাচ্ছিল। আমার প্রতিবেশীরা সব শুনে স্তম্ভিত হয়ে গেল। তারা এতদিন আয়ানকে ভালো ছেলে হিসেবেই জানত। তারা সবাই মিলে ঘরের দরজা খুলে আয়ানকে ধরে ফেলল। প্রতিবেশীদের হাতে ধরা পড়ে আয়ানের সব দম্ভ চূর্ণ হয়ে গেল। সে প্রথমে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের শক্ত সামর্থ্য জোয়ানদের হাত থেকে তার রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না। সে তখন ক্ষমা চাইতে শুরু করল, আমার পায়ে পড়ার ভান পড়ল, কিন্তু তার এই কুমিরের কান্নায় আর কেউ ভুলল না। সবাই তার আসল রূপটা ততক্ষণে চিনে ফেলেছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত। পুলিশ এসে আয়ানকে ধরে নিয়ে গেল। আমি আমার নামে আনা সমস্ত অভিযোগ প্রমাণ হিসেবে সেই নকল চাবির গোছা আর তার পাঠানো হুমকিমূলক মেসেজগুলো পুলিশকে দেখালাম। পুলিশ জানালো আয়ানের নামে আগেও শহরে প্রতারণার অভিযোগ ছিল। সে আসলে এক বড় মাপের প্রতারক, যে অসহায় বিধবাদের সম্পত্তি গ্রাস করাই যার পেশা। রিহাবের মৃত্যুর পর সে আমাকে তার সহজ শিকার হিসেবে বেছে নিয়েছিল। আয়ান যখন পুলিশের ভ্যালে উঠছিল, তখন সে শেষবারের মতো আমার দিকে তাকিয়েছিল। তার সেই দৃষ্টি, ভাতিজার দৃষ্টি, তাতে আর কোনো রহস্য, কোনো যত্ন বা কোনো লোভ ছিল না। ছিল শুধু একরাশ ঘৃণা আর পরাজয়ের গ্লানি। আমি সেদিন প্রথমবার তার দৃষ্টির আসল অর্থটা বুঝতে পারলাম। এটা কোনো স্নেহ বা সহমর্মিতার দৃষ্টি ছিল না। এটা ছিল এক লোভী দৃষ্টি, যে তার লক্ষ্যকে বাগে আনার জন্য সব ধরনের অভিনয় করতে পারত। আয়ান চলে যাবার পর আমার সংসার আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় বয়ে গিয়েছিল তা আমাকে চিরদিনের জন্য বদলে দিল। আমি বুঝতে পারলাম আমি কত বড় একটা ভুল করতে বসেছিলাম। আমি আয়ানের মিষ্টি কথায় ভুলে তার লোক দেখানো যত্নে গলে গিয়ে প্রায় আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিলাম। আমার একাকিত্ব, আমার অসহায়ত্ব, এই দুটো জিনিসই ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। আর আয়ান ঠিক সেই দুর্বলতার জায়গাতেই আঘাত করেছিল। আমার মনে পড়ল, আপনারা হয়তো ভাবছেন আমার সেই স্বপ্নের কি হলো। হ্যাঁ, আয়ানের মুখোশ খোলার কয়েকদিন আগে আমি সত্যিই একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার মৃত স্বামী রিহাব আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো কথা ছিল না, কিন্তু তার চোখে ছিল এক গভীর বেদনা। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, আর তার সেই দৃষ্টি আমাকে বলছিল, রাশিদা, আমি তোমাকে বিশ্বাস করে আমার সব থেকে দামি আমানত, আমার সন্তানদের তোমার হাতে দিয়ে গিয়েছিলাম। তাদের রক্ষা করার দায়িত্ব তোমার, দুর্বল হয়েও না। সেই স্বপ্নটা দেখেই আমি জেগে উঠেছিলাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আমি কোথাও একটা বড় ভুল করছি। আমি হয়তো আয়নের আসল উদ্দেশ্যটা তখনও পুরোপুরি বুঝিনি, কিন্তু আমার মন বলছিল সে আমার সন্তানদের জন্য নিরাপদ নয়। রিহাবের সেই নীরব দৃষ্টি আমাকে শক্তি জুগিয়েছিল, আমাকে আয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়েছিল। আমি যদি সেদিন সেই সতর্ক বার্তাটা না পেতাম, তাহলে হয়তো আমিও আয়নের পাতা ফাঁদে পা দিয়ে ফেলতাম। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত হলাম। আমি বুঝতে পারলাম একাকিত্ব জীবনে আসতেই পারে, কিন্তু সেই একাকিত্বকে পুঁজি করে যদি কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায়, তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি এখন আর একা নই। আমার 2 সন্তান, আমার প্রতিবেশীরা, এরাই আমার শক্তি। আমি আমার স্বামীর স্মৃতি আর আমার সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য এখন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। আমার এই গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু এর পেছনের শিক্ষাটা অনেক গভীর। আমি জানি না সৃষ্টিকর্তা আমার সেই মুহূর্তের দুর্বলতার জন্য আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি আমার বাকি জীবনটা সততা আর সাহসের সাথে বাঁচতে চাই। আমি আমার সন্তানদের এমনভাবে মানুষ করতে চাই যেন তারা কখনো কারো মিষ্টি কথায় ভুলে নিজেদের বিবেককে বিসর্জন না দেয়। বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, জীবন চলার পথে আমরা সবাই ভুল করি। মানুষ হিসেবে ভুল করাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই সবচেয়ে বড় অপরাধ। বিশেষ করে যখন আমরা শোকাহত থাকি বা একাকিত্বে ভুগি, তখন আমাদের মন খুব দুর্বল থাকে। সেই সময় অনেকেই আমাদের সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই হাতগুলোর মধ্যে কোনটা বন্ধুর আর কোনটা শত্রুর তা চেনা বড় দায়। সবসময় মনে রাখবেন,
যে আপনার সত্যিকারের ভালো চায় সে কখনো আপনার দুর্বলতার সুযোগ নেবে না। সে আপনাকে আপনার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, আপনাকে পঙ্গু করে দিয়ে আপনার উপর অধিকার ফলাতে চাইবে না। তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে যখন তা আপনার বা আপনার পরিবারের ভবিষ্যতের সাথে জড়িত, তখন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করুন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করুন। যদি কাউকে সামান্যতম সন্দেহও হয়, তবে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ সব ভাতিজার দৃষ্টি এক হয় না। কিছু দৃষ্টিতে থাকে স্নেহ, আর কিছু দৃষ্টিতে থাকে শুধু স্বার্থপরতা আর লোভ। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।